ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মানে এটাই না হলে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। এর জন্যই না আমরা রাত্রি 1:30 থেকে 3:30 4টে পর্যন্ত জেগে থাকি। পরের দিন কারোর স্কুল থাকে, কারোর অফিস থাকে, কারোর কলেজ থাকে, বাট তাও আমরা 3:30 4টে পর্যন্ত জেগে থাকি। মানে এর জন্যই তো জেগে থাকি। মানে এর থেকে ব্লকবাস্টার আর কি হতে পারে। অ্যানফিল্ডে কালকে খেলা ছিল, লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ, দ্য বিগ চ্যাম্পিয়ন্স লিগ ব্যাটেল, দ্য ইউরোপিয়ান পেডিগ্রি, দ্য ইউরোপিয়ান ক্ল্যাশ। এর থেকে বড় ম্যাচ আর কি হতে পারে? বার্সা রিয়াল মাদ্রিদ হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ, বাট ঠিক আছে, বাট এর থেকে বড় আর কি হতে পারে, রাইট? আর যেহেতু লিভারপুল গত 8 ম্যাচ মানে প্রিভিয়াস 8 ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে, তো একটা উডু হিসাবে দাঁড়িয়ে গেছিল রিয়াল মাদ্রিদ দলটা লিভারপুলের সামনে। এই যে কোনো ম্যাচ আসলেই হারাতে পারছে না, সালার রিভেঞ্জ আর নেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি কি রিভেঞ্জ নিতে পারবে? যেখানে রিয়াল মাদ্রিদ আগের বছরই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যেখানে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র পোটেন্সিয়াল ব্যালেন্ডিয়র উইনার, জুড বেলিংহাম যেও ব্যালেন্ডিয়র জিততে যাচ্ছিল, তার ওপর আবার কিলিয়ান এমবাপে অ্যাড করেছে। তাদেরকে কি হারাতে পারবে? যেখানে আগের বছর এই ঘরের মাঠে অ্যানফিল্ডেই এসে 5-2 পুঁতে দিয়ে গেছিল, তো তাদেরকে কি পারবে হারাতে? তো এইটা নিয়েই ম্যাচ ছিল। এবং মানে অ্যাজ এ বার্সেলোনার সাপোর্টার আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমি জানি তোমাদের মধ্যে অনেক নিউট্রাল সাপোর্টারও আছো, বার্সা সাপোর্টারও আছো, যারা অবভিয়াসলি মানে ওভার দ্য মুন মানে এখন। কারণ এর থেকে ভালোভাবে হিউমিলিয়েট হতে রিয়াল মাদ্রিদকে আমরা হয়তো দেখবো না, বাট লন্ডো ভাই কি মানে এইটা নিয়ে তো কথা বলবোই। এরকম একটা সারাম না কেন লজ্জাজনক হার নিয়ে কথা তো বলবোই, তাও আবার মানে দ্য বিগ ড্যাডি যে ক্লাব যাকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ, সেই টিমের তো হার, এরকম হারের কথা বলবো না তাহলে কি হয়? কিন্তু তার আগে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে মানে দেখছো, যারা যারা আমার ভিডিওটাকে দেখছো, নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একটা ভিডিওতে লাইক করে দাও। ভিডিওতে লাইক করে দিলে ভিডিওটা লোকের কাছে মানে আর কি যায়, তাতে তারা দেখুক, তাতে আমাদের বাংলায় ফুটবলের কমিউনিটিটা গড়ে উঠবে। কারণ বাংলায় কোনো ফুটবলের কমিউনিটি নেই, মানে এর থেকে এটা তো ওইটার থেকেও মানে বেশি মানে লজ্জাজনক ব্যাপার। তো সুতরাং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা তোমাদের বন্ধুরা ফুটবল দেখতে ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। আর কি বলে একটা লাইক অন্তত করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি জানি অনেকেই বলবে লিভারপুলের সঙ্গে যে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, লিভারপুলের সেরকম একটা ম্যাচে কোনো মানে দায় ছিল না, জিতলেও হবে না জিতলেও হবে, কারণ লিভারপুল অলরেডি একে বসে আছে, কোয়ালিফাই তারা করে গেছে নেক্সট 8-এ। তো লিভারপুলের এই ম্যাচটা সেরকম কিছু দাও ছিল না, যদিও একটা উডু ছিল যে চ্যাম্পিয়ন্স লিগে ইয়েকে হারাতে পারছে না কোনো দিন রিয়াল মাদ্রিদকে। লাস্ট লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল 2009 সালে। 2009 সালে তোমরা কি করছিলে? 2009 সালে আমি মানে কোন ক্লাসে পড়তাম, মানে আমি ক্লাস 5-এ পড়তাম, তখন লাস্ট হারিয়েছিল। তো সুতরাং এটা একটা মানে মানে সাইকোলজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম তো হয়ে দাঁড়িয়েই ছিল। তো এটা জয়টা দরকার ছিল। আর এদিকে রিয়াল মাদ্রিদ 17-তে ছিল, রিয়াল মাদ্রিদের এই জয়টা খুবই দরকার ছিল। এই শালা মশা দিয়ে চলে আসছে, যাই হোক রিয়াল মাদ্রিদ যাই হোক, যে রিয়াল মাদ্রিদের এই জয়টা তো দরকার ছিলই, কারণ 17 নম্বর টেবিলে তারা অবস্থান করছিল। না হলে তাদেরকে কোয়ালিফায়ার রাউন্ডে কোয়ালিফাই খেলে নেক্সট রাউন্ড অফ 16-এর জন্য যেতে হবে, ডিরেক্ট নাম্বার কী বলে ডিরেক্ট তারা এন্ট্রি পাবে না। তো সুতরাং এদেরকে তো জেতা দরকারই ছিল অলরেডি। আরে ভাই মচ্ছর কাহাসে মচ্ছর ভ্যান খেলো। তো সুতরাং তো সুতরাং রিয়াল মাদ্রিদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের মানে ইনজুরিতে একদম ভর্তি টিম। কোর্তোয়া ফেরত আসলেও ডিফেন্সে তোমার মিলিটাও ছিল না, ডেভিড আলাবা ছিল না, কারভাল ছিল না, তিনটে বিগ নেম। যদিও আলাবাকে আমি বিগ নেম ধরছি না, কারণ গত 2 বছর ধরে খেলে না ছেলেটা, বাট মিলিটাও কারভাল দুজন বিগ নেম রিয়াল মাদ্রিদের জন্য ছিল না। মিডফিল্ডে চুয়ামেনি ছিল না। তারপরে তোমার ভিনিসিয়াস জুনিয়র, যে মেন অ্যাটাকের থ্রেটটা পোস্ট করে রিয়াল মাদ্রিদ, সেও ছিল না। তো সুতরাং এখানে এত কিছু ছিল না, কিন্তু তারপরেও রিয়াল মাদ্রিদ যে টিমটাকে নামিয়েছিল লিভারপুলের সাথে খেলার জন্য, সেই টিমটা কিন্তু কোনো ছেলে খেলার ব্যাপার ছিল না। রিয়াল মাদ্রিদ যে টিমটা নামিয়েছিল তাতে কিলিয়ান এমবাপে ছিল, মানে যাকে আমাদেরকে শেখানো হয়েছে যে নাকি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আফটার রোনাল্ডো মেসি। তারপরে মিডফিল্ডে মডরিচ ছিল যে ব্যালেন্ডিয়র উইনার, বেলিংহাম ছিল যে 100 মিলিয়ন সাইনিং, যেও কেউ সবাই পুশ করছিল এবছর ব্যালেন্ডিয়র জেতার জন্য। আর তারপরে কামাভিঙ্গা ছিল, কামাভিঙ্গা নিয়েও তো হাইপ আমাদের কম নেই। তো সুতরাং এই মিডফিল্ড ছিল।
তার মধ্যে কর্তোয়াস ছিল, তারপরে রুডিগার ছিল। তো ঠিক আছে, ভালভার্দে ছিল, আমি ভুলতেই বলেছি, ভালভার্দে রাইট ব্যাকে খেলছিল, ভালভার্দে ছিল। তো সুতরাং বাচ্চাদের টিম তো নামাবিনি। ওদিকে এগেনস্টে লিভারপুলের অত প্লেয়ার ইনজোর্ড না থাকলে লিভারপুলেরও প্লেয়ার ইনজোর্ড ছিল। ট্রেন্ট ছিল না, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ছিল না, ওদের মেন গোলকিপার আলিসন ছিল না, তারপরে তোমার আরও কি বলে একজন দুজন হয়তো ছিল না, যেমন ডিওগো জটা ওদের মেন যে স্ট্রাইকের জায়গায় খেলায় ওই নুনেজের জায়গায়, কারণ নুনেজের 6টা চান্স লাগে একটা গোল করার জন্য অবভিয়াসলি, বাট ডিওগো জটা ছিল না। তো সুতরাং ঠিক আছে, বাট কোয়ালিটির দিক দিয়ে অবভিয়াসলি অন পেপার ওরা এগিয়ে ছিলই, বাট ফর্মের দিক দিয়ে লিভারপুলের একটা এজ ছিল। বাট ওই যে সাইকোলজিক্যাল উডু, যে লাস্ট 9 বছরে একটা ম্যাচও হারেনি, এই একটা ম্যাচও হারাতে পারেনি লাস্ট 9টা ম্যাচে, তো সেইটা একটা ছিল। এবার আমি এখানে বলে রাখবো দ্য কিলিয়ান এমবাপে, দ্য ফ্রড স্টার, দ্য ফ্রডুলেন্ট, এর ব্যাপারে কথা বলবো না, এটা তো হতে পারে না। মানে যে আমাদেরকে স্বপ্ন দেখেছিল, যারা আমাদেরকে শিখিয়েছিল যে রোনাল্ডো মেসির পর কিলিয়ান এমবাপে আর হালান্ড হবে, তাদেরকে ধরে দুটো ঠাস ঠাস করে চর মারা উচিত। কারণ এই যদি আমাদের রোনাল্ডো মেসির পর হালান্ডের বা এমবাপের এই যদি চেহারা থাকে, তার থেকে আমি ফুটবল দেখা বন্ধ করে দেবো। মানে আমার মানে যে জয়টা রোনাল্ডো মেসি দিয়েছে, সেই জয়টা রেপ্লিকেট করার দায়িত্ব যদি এর খায় পরে, তাহলে আমি ফুটবল দেখবো না। এতদিন ধরে বাকেরা চলছিল যে নাম্বার 9 ওর পজিশান না, লেফট উইং ওর পজিশান, ও লেফট উইংয়ে ভালো খেলবে, ও ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড, ভিনিসিয়াস জুনিয়ার জন্য ওকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, ও ঠিক জায়গায় খেলতে পারছে না। বাট লেফট উইং তো কালকে ওই খেলছে না, লেফট উইংটা তো কালকে ওই ছিল। বিগ গেমে বিগ যে প্লেয়াররা থাকে তারা ওই ম্যাচটাকে মানে বাই দ্য স্কার্ফ ধরে নেয়, মানে গলা মানে একদম মানে সেই ম্যাচটাকে একদম জাঁকড়ে ধরে সেই ম্যাচে পারফর্ম করে বলে যে নিজেকে প্রতিষ্ঠিত করে। বড় প্লেয়াররা রোনাল্ডো করেছে, মেসি করেছে, মানে সেই ম্যাচের একদম বাই দ্য স্কার্ফ নেক অফ দ্য ম্যাচ ধরে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে যে দেখ আমি এসে গেছি, নিজেকে সবার সামনে ইয়ে করে যে আই এম হেয়ার, অ্যান্ড সেখান থেকে নিজের মানে লেজেন্ড যে ইয়েটা আছে সেটাকে গড়ে তোলে। এইসব ম্যাচে আমি ছেড়ে দিচ্ছি ভালো খেলা, ভালো তো খেলছিলই না। নট এ সিঙ্গেল টেক অন, নট এ সিঙ্গেল ড্রিবল, নট এ সিঙ্গেল সাকসেসফুল পাস, অ্যাটাকিং পাস ইন দ্য মিডফিল্ড, মানে ইন দ্য মিডফিল্ড অ্যাটাকিং থার্ড, নট। তো আমি বলছি না এগুলো নিয়ে কথা। কোনো প্লেয়ারের খারাপ গেম যায়, কোনো প্লেয়ারের ভালো গেম যায়, আমি মানলাম যে ঠিক আছে এতদিন ধরে খেলতে পারেনি, কালকেও খেলতে পারেনি, কিন্তু পেনাল্টি একটা জিনিসই তো রিয়াল মাদ্রিদ করতে পারে, পেনাল্টিতে গোল। আর এমবাপেও সেটাই করতে পারে, পেনাল্টিতে গোল। গত যে 8টা না 9টা গোল করেছে, তার মধ্যে তো 6টা না 5টা পেনাল্টি গোল আছে। তারপর পেনাল্টি মিস, ওয়ার্ল্ড কাপে পেনাল্টির হ্যাট্রিক করেছিল যে ছেলেটা 2022-এ, মেসিকে প্রায় হারিয়ে দিয়েছিল, পেনাল্টি মিস। মানে বডি মুভমেন্ট, বডিতে কোনো মানে কনফিডেন্সের এর ছাপ পর্যন্ত ছিল না এমবাপের কালকে। অ্যান্ড দিস ইজ দ্য থিং উইথ রিয়াল মাদ্রিদ, they go for the biggest name in the market, they don't go for the who is the perfect solution in their midfield. If they want to go for that, যে আমাদের মিডফিল্ডের সলিউশন কে হবে, if they want to go for that, they should looking as replacement for Toni Kroos, not fucking Kylian Mbappe, the fucking turtle, not for him, বিকজ টনি ক্রুজ ইজ এ লেজেন্ড, যার জন্য এদের মানে এত বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যার মিডফিল্ড ছিল এবং আন্ডার দ্য রেডার চলে গেছে। সবাই ওই মডরিচকে হ্যাঁ ব্যা করে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, মডরিচকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। মডরিচের কালকে কি পারফরমেন্স ছিল, যখন সবাই ক্যাসেমিরোকে হেড করতে পারে, লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ, তাহলে মডরিচের বেলা সেটা কেন হচ্ছে না? শুধুমাত্র রিয়াল মাদ্রিদে খেলে বলে? কি পারফরমেন্স ছিল কালকে মডরিচের? ফার তাগড়া প্লেয়ার, বেটার প্লেয়ার হচ্ছে কামাভিঙ্গা। মডরিচের যদি কোনো ইয়ে না থাকতে পারে, কারণ ক্রুজের ছিল, ক্রুজ চলে গেছে মিডফিল্ডের সেই মানে অ্যাটাকিং থার্ডে বল ডালা, থ্রো বল বার করা, পাস বার করা ক্ষমতাই চলে গেছে। বেলিংহাম ওরকম প্লেয়ার না, বেলিংহাম ভালো প্লেয়ার, আমি মানছি, বেলিংহাম প্লেয়ার না। কামাভিঙ্গা মানে মজদুরি করার প্লেয়ার, ঠিক আছে, ট্যাকেল করবে, দৌড়ে বেড়াবে সব জায়গায়। তো বলটা মডরিচের ডালার কথা না, তো মডরিচকে নিয়ে কেউ কোনো খিস্তি করছে না, কেউ কোনো কথা বলছে না। এটা কোন ধরনের হিপোক্রেসি হচ্ছে? আর একটা ম্যাচে পেড্রি কিছু না করলে তো পেড্রির জন্য সবাই প্রাণ নিতে চলে আসে। আমি কম্পেয়ার করছি না, অবভিয়াসলি মডরিচ ইজ লেজেন্ড, বাট স্টিল this is the problem with Real Madrid. If they want to fix their problem, they have to look in which position they should bring a player. But no, they don't look there those kind of thing. No, Papa Perez, obviously they look who is the biggest marquee player they can sign.
so can they can evaluate, they can rise their brand value, and for that this kind of football happening. If you have real English whatever, if you have Vinicius Junior in your team, who is the current best left wing player, why are you going to the market and bringing another world class left wing player if there is already a number 7 in your team? There is no need, there is absolutely no need. This is shambolic from Papa Perez, and he should be blamed. Modric should be blamed. Ancelotti should be blamed, কারণ Ancelotti টিম এটা না, তো বারণ করেনি কেন? পেপকে নিয়ে তো বহুত নাটক চলছে, বাট আনসেলতিকে নিয়ে তো আমি একটা কথা শুনি না কোনো ইয়ের ক্ষেত্রে। কেন আনসেলতি পেপের থেকে বেশি ট্রেভেল জিতেছে? একটা তো আমি দেখতে পাই না। বেশি থেকে হয়তো বেশি যেতে পেরেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতে পেরেছে, বাট প্লেয়িং স্টাইল কোথায়? মিডফিল্ডে বল হোল্ড করতে পারছে না কেউ, কোনো মানে ধৈর্য নেই, বল ধরে হু হু করে ছুটছে। ব্রাহিম দিয়াস একটা প্লেয়ার হলো, মানে আমি মানছি, মানে ওর মধ্যে ঠিক আছে, ক্লাস আছে, ধৈর্য আছে, বাট আই ডোন্ট নো, মানে ওকে খেলালে মিডফিল্ড এমন খেলাও যে বল হোল্ড করতে পারবে। কামাভিঙ্গা বল হোল্ড করা প্লেয়ার না। মডরিচ মেবি নট পাস্ট হিজ প্রাইম। আর কে খেলছিল? বেলিংহামও বল ধরে খেলার প্লেয়ার, বাট তাহলে সবাই যখন বল ধরে খেলার প্লেয়ার আছে, তাও কেন টিম বল হোল্ড করতে পারছে না? দিস ইজ ভেরি বিগ প্রবলেম। কারণ কার্টিস জোন্স, ঠিক আছে, 17 বছর কার্টিস জোন্স প্রাইম জিদান হয়ে গেছিল বেলিংহাম, মডরিচ আর কামাভিঙ্গার বিরুদ্ধে, মিডফিল্ড ট্রিওর বিরুদ্ধে। আরে এই কার্টিস জোন্সের স্যালারি হয়তো এদের 5-6 ভাগের 1 ভাগও না। এরা নিজেদের কাজের লোককে যে স্যালারি দেয়, সেই স্যালারি হয়তো কার্টিস জোন্স লিভারপুলের থেকে পায়। লোকাল লোকাল স্কাউট প্লেয়ার একাডেমি থেকে এসছে। কার্টিস জোন্স নিট টাচেস, হালকা ছোট্ট ড্রিবল, দে শুড বি শেমড অফ দেমসেলস। লাগে তারা কান্নাকাটি করে, স্ট্যাটাস দেয় ব্যালেন্স ডিওর জিতছি না বলে। মানে আমি সমস্ত প্লেয়ারদের কথা বলছি, মিডফিল্ড প্লেয়ারদের কথা বলছি। অ্যান্ড কার্টিস জোন, ম্যাকালিস্টার, গ্যাভেন বাচ তো ডিএমই না, ওকে ডিএমএ খেলে দিয়ে চলে গেল। সেকেন্ড হাফ পুরো লিভারপুল চড়ে খেলেছে, তারপরও একটা কাউন্টার অ্যাটাকে গোল করতে পারলো না। নেই কি বলে তোমার এমবাপের বিরুদ্ধে ব্র্যাডলি ছিল। ব্র্যাডলি কে ভাই এমবাপের বিরুদ্ধে? হোয়াটএভার, এরকমই ফ্রাস্ট্রেশন টাইমের ম্যাচ ছিল। এবার আমার তো এনজয় করেছি, বাট আমি যদি মানে অ্যাজ এ ইকুয়াল ভাবতে চাই, অ্যাজ এ তোমার নর্মাল, মানে অ্যাজ এ আম ফ্যান হয়ে, মানে নর্মাল ফ্যান হয়ে কেন দেখতে চাই, তাহলে আমার এই ফ্রাস্ট্রেশনগুলো বেরিয়ে যাচ্ছে এই টিমটার বিরুদ্ধে, যে এগুলো কেন হচ্ছে, এগুলো নিয়ে কোয়েশ্চেন কেন হচ্ছে না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতবাদ আছে অবভিয়াসলি আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্টে। পরের ভিডিওটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, বেল আইকনটাকে অন করে দাও, তাহলে ভিডিও নোটিফিকেশান চলে আসবে। আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও চ্যানেলটাকে। বাংলায় কোনো ফুটবলের কমিউনিটি নেই, বাংলাদেশ, ভারত, কলকাতা কিচ্ছু নেই। তো প্লিজ আমাদের একটা বাংলা ফুটবল কমিউনিটি করতে হবে। তোমরা আসো, কমেন্ট করো, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করি। সেখানেই তো এরকমভাবে তো নিজের মধ্যে কথা বলে অ্যাটলিস্ট কমিউনিটি করুক না করুক, 4-5 জন বন্ধু হতে পারবো আমরা, যারা ফুটবল নিয়ে কথা বলে, একসঙ্গে খেলা দেখতে পারবো, আচরণ করতে পারবো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই আশা করি ভালো থেকো।